নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরাসন্ধের লেখা ছোট গল্প লৌহ কপাটের বাইরে। শুনতে থাকুন আজকের গল্প লৌহ কপাটের বাইরে। সেই লোকটাকে আপনার মনে আছে? থাকবারই কথা, তবু বলা যায় না। কত অজস্র চরিত্র ছড়িয়ে আছে আপনার রচনায়, কত বিচিত্র ধরনের নরনারী। সবগুলো কি আর স্মৃতির কোঠায় সাজানো আছে? লেখকও তো মানুষ, তার মনেরও ধরে রাখার শক্তির একটা সীমা আছে। কোনো কোনো সৃষ্টি সেখানে অক্ষয় হয়ে থাকে, আবার কিছু হয়তো তার ফাঁক দিয়ে গলে পড়ে যায়, কিন্তু হারায় না, কোনো পাঠকের মনে গিয়ে আশ্রয় নেয়। এই যেমন সেই লোকটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না, অথচ ধরে রাখা তো দূরে থাক, তাকে মন থেকে ঝেড়ে ফেলে দেওয়াই উচিত ছিল। সকলেই তাই দেবে, আমিও একটা তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা ছাড়া আর কোনো মনোভাব নিয়ে তার দিকে তাকাইনি। কে আজও যে তাকে অন্য চোখে দেখছি তা নয়, তবু সে আমাকে ছাড়ছে না। ফার্স্ট ক্লাস কুপে, উপরে নিচে দুটি বার্থ। গার্ড জানতে চাইলেন কোথায় ছিলেন তিনি। এই নিচের বার্থে। পুলিশ কেস দায়ের করেছিল, কিন্তু আসামিকে আটকাতে পারেনি। তার উকিল জজ সাহেবকে বুঝিয়েছিলেন, পতিব্রতা সেবা পরায়ণা স্ত্রী, আজীবন স্বামীকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখাই ছিল তার ধর্ম সাধনা। সে বিষয়ে অনেক বিশ্বাস ও সাক্ষ্য প্রমাণও হাজির করেছিলেন। সে যখন দেখল তার দেহে যক্ষা এসে বাসা বেঁধেছে, প্রতিদিন তাকে ক্ষয় করে দিচ্ছে, তখন স্বামীর জীবনে একটা দুর্বহ বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথই বেছে নিয়েছিল। আর ওই লোকটা তার এই বিভৎস দুষ্কর্মের সমর্থনে যে কথা আপনাকে লিখেছিল, আজও আমার তা মনে আছে। নিছক ইউটিলিটি বা প্রয়োজন ছাড়া স্ত্রী নামক পদার্থটাকে আমি আর কোনো দিক থেকে দেখিনি। সেই ইউটিলিটির কোষ্ঠী পাথরে তার দাম অনেক দিন থেকেই কমে আসছিল। আজ যখন সেটা শূন্যে এসে ঠেকল, তখন একটিমাত্র প্রশ্নই আমার মনের মধ্যে মাথা তুলে উঠল, একে দিয়ে আমি করব কি? যাকে থাক তার কথা, এবার বরং নিজের প্রসঙ্গে আসি। তার আগে এইটুকু শুধু বলে রাখি, ওর সঙ্গে আমারও কোথাও একটু মিল আছে। না, খুন বা ওই রকম কোনো অপরাধ আমি করিনি, তবু যা করেছি শুধু নৈতিক দিক থেকে গর্হিত নয়, পিনাল কোডের সংজ্ঞা অনুসারে ক্রাইম। অথচ আজও আমি জেলের বাইরে রয়ে গিয়েছি। আপনার সেই পত্রলেখক নিশ্চয়ই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি থাক ভনিতা, অনেক হলো। যা বলতে চেয়েছিলাম শুরু করা যাক। বিকম পাশ করে যথারীতি চাকরি সন্ধানে ঘুরছিলাম, অনেকেই যেমন ঘোরে। রোজ 11টা নাগাদ, অর্থাৎ বাস স্ট্যামের বাদুড়ঝোলা যখন একটু কমের দিকে, তখন বেরিয়ে পড়ে অফিস পাড়ায় ধর্ণা দেওয়া। ফল কোথাও সোজাসুজি না, কোথাও একটু ক্ষীণ ভরসা। এখন কিছু নেই, মাসখানেক পরে খবর নেবেন। এমনই এক খবর নেওয়ার তাগিদে একদিন একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বাসের দরজায় বাইরে 3টি স্তর, 3য় স্তরে আমি। ডান হাতে রডটা ধরতে পেরেছি, ডান পাটা কোনো রকমে ছুঁয়ে আছে পাদানির একটা কোণ, বাকি দেহটা শূন্যে।
আমার সামনে যে তরুণটি, তার অবস্থা আর একটু বেশি ঝুলায়মান। হঠাৎ কোত্থেকে একটা ট্যাক্সি এসে তার বাঁ হাতে ধাক্কা মারতে সে ছিটকে পড়ে গেল। ট্যাক্সি যথারীতি উধাও। বাসটা কিছু দূর গিয়ে থেমে গেল। তার থেকে নেমে আসা কিছু লোক, তার মধ্যে আমিও, এবং কিছু পথচারী ঘিরে ফেল ভদ্রলোককে। আমি শুধু এক নজরে তাকে দেখতে পেলাম। তারপরেই ভিড়ের ধাক্কায় সরে আসতে হলো। খানিকটা শোরগোল। তারই মধ্যে দেখলাম কয়েকজন ধরাধরি করে তাকে একটা গাড়িতে তুলল। বোধহয় কোনো হাসপাতালে নিয়ে গেল। যে কাজে বেরিয়েছিলাম তাতে বাধা পড়ল। ছেলেটির কথা ভেবে মনটাও খারাপ হয়ে গিয়েছিল। অফিস পাড়ায় আর গেলাম না। ফিরতে গিয়ে সেই জায়গাটা চোখে পড়ল যেখানে পড়ে গিয়েছিল ছেলেটি। খানিকটা রক্ত, ছেঁড়া জামার টুকরো, আর তার পাশে একখানা লম্বা বাদামি রঙের খাম। নিছক কৌতূহল বসেই তুলে নিলাম। উপরে বড় বড় অক্ষরে ছাপানো একটি বিখ্যাত কোম্পানির নাম, অর্থাৎ সেখান থেকেই আসছে ওটা। মাঝামাঝি জায়গায় টাইপ করা শ্রী অমিত সরকার, এবং তার ঠিকানা। চিঠিটা বোধহয় দরকারি। গায়ে ছাপ রয়েছে আন্ডার সার্টিফিকেট অফ পোস্টিং। কিন্তু চিঠিটা কার? যে পড়ে গেল হয়তো তারই হবে। পকেট থেকে ছিটকে বেরিয়ে এসেছে, কিংবা অন্য কারো হওয়া অসম্ভব নয়। বাস থেকে হুড়মুড় করে একদল লোক বেরিয়ে পড়েছিল। তাদের মধ্যে কারোর পকেট থেকেও পড়তে পারে। যারই হোক, আমার উচিত তাকে পৌঁছে দেওয়া। ঠিকানা তো রয়েছে, এবং জায়গাটা আগের বাড়ি থেকে খুব দূরেও নয়। তার চেয়ে আরও সহজ ঢাকে ছেড়ে দেওয়া। আজ না হোক কাল পেয়ে যাবে। কিছু দূর গিয়েই একটা ডাক বাক্স পেয়ে গেলাম। খামখানা পকেট থেকে বের করতে ছাপানো নামটা আবার চোখে পড়ল। বেশ বড় কোম্পানি, কিন্তু কি থাকতে পারে এর মধ্যে? নিয়োগপত্র, অর্থাৎ কোনো একটি চাকরি পেয়ে গিয়েছে ভদ্রলোক। ইন্টারভিউ লেটারও হতে পারে, অথবা চাকরি না দেবার জন্যে মামুলি দুঃখ প্রকাশ, উই রিগ্রেট টু সে, ইত্যাদি ইত্যাদি, যা আমি অনেক পেয়েছি। যাই থাক না কেন, আমার তাতে কি? তবুও একটা অদম্য কৌতূহল মাথা ছাড়া দিয়ে উঠল মনের মধ্যে। একবার দেখতে দোষ কি? একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলেই খামের মুখটা খুলে যাবে। চিঠিখানা বের করে চোখ বুলিয়ে আবার ভরে দেওয়া যাবে। যদি চাকরি হয়, ডাকে না দিয়ে বরং নিজে গিয়েই এই ভাগ্যবান লোকটিকে অভিনন্দন জানিয়ে আসা যাবে। কাছেই একটা পার্ক ছিল। ওর সময় কোনো লোকজনও নেই। একটা জলের কলও ছিল একধারে। গাছের নিচে বেঞ্চির উপরে বসে বসে আস্তে আস্তে খামের মুখটা খুলে ফেললাম। ছোট্ট চিঠি। পড়তে আর কতক্ষণ গেল। সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড চমক। নিয়োগপত্র। শ্রী অমিত সরকারকে অ্যাকাউন্টস বিভাগে ক্লার্কের পদে নিযুক্ত করা হলো। কিরানি হলেও এর মাইনের অঙ্কটি লোভনীয়। অত বড় কোম্পানি। আজই বেলা 12টায় রিপোর্ট করতে বলা হয়েছে। হাতে ঘড়ি ছিল, 11টা প্রায় বাজে। এখনই ওটা অমিত সরকারের হাতে পৌঁছানো দরকার। কিন্তু কেমন করে? তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো? কি লাভ? সে তো বেরিয়ে পড়েছে। আর যে ছেলেটি পড়ে গেল, সেই যদি অমিত হয়, তাহলে কে জানে কোথায় আছে সে, কেমনই বা আছে। পিসিমা বলতেন মানুষের মনে শুয়ের চেয়ে কুটাই আগে আসে। হয়তো তাই। আমারও মন বারবার বলতে লাগলো, এই অমিত সে চলে গেল হাসপাতালে। কোন হাসপাতালে তা তো জানি না। খোঁজ নিলে বোধহয় জানা যেতে পারে। আমার এক বন্ধুর একটা দোকান ছিল কিছুটা দূরে। তার ফোন আছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে ব্যবহার করতে দিল। ভদ্রলোককে আমি চিনি, এইটুকু শুধু বললাম তাকে। 2-3 জায়গায় চেষ্টা করবার পর একটা হাসপাতালে খোঁজ পাওয়া গেল।
ফোনে যিনি সাড়া দিলেন ঠিকানার কথা কিছু বললেন না, আর জানালেন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তার বেশি আর কিছু তার জানা নেই। ওই দোকানে বসেই টেলিফোন গাইড হাতড়ে দেখলাম। অমিত সরকার বা এই সরকার বলে কোনো নাম নেই। বাড়ির লোকেরা হয়তো কোনো খবরই পাননি। যদি পেয়েও থাকেন, আমার কাছে যখন ঠিকানা আছে, এই মুহূর্তে ছুটে গিয়ে আমি যেটুকু পেলাম জানিয়ে দেওয়া অবশ্যই আমার কর্তব্য। এই সংকল্প নিয়ে দোকান থেকে বেরিয়েছিলাম, কিন্তু চলতে চলতে মনের ভিতরটায় কি যেন হয়ে গেল, কাউকে বোঝাতে পারবো না। সব চিন্তা আচ্ছন্ন করে কোথা থেকে যেন একটা সরীসৃপ মাথা তুলে উঠল। আমার বুকের মধ্যে তার কুৎসিত চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাকে তাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কেমন করে যেন সে আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলল। আমি শুনতে পেলাম সে আমাকে বলল, দৈবক্রমে যে স্বর্ণ সুযোগ তোমার হাতে এসে গেল, তাকে এমন করে হারাতে চলেছ? সোজা চলে যাও ওই কোম্পানির অফিসে, বলো তুমি অমিত সরকার। কি বলছ? আগে যদি ইন্টারভিউ হয়ে থাকে? হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু অত লোকের মধ্যে তার চেহারাটা কি তারা মনে করে রেখেছে? একটা চান্স নিয়ে দেখতে দোষ কি? তোমার বাড়ির অবস্থা ভেবে দেখেছ? বিধবা মা একটা প্রাইমারি স্কুলের টিচার, বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে, ছোট বোন পড়া ছেড়ে হেসেলে ঢুকেছে, টিউশানি করে ছোট ভাইটা স্কুল খরচ চালাচ্ছে। বিকম অনার্স তো পেয়েছিলে, 1 বছরে কত জায়গায় কত চেষ্টা করেছ, এমনি একটা কেরানিগিরিও জোটাতে পারোনি। আজ ভাগ্য সেটা একেবারে তোমার হাতের মধ্যে এনে দিল, তাকে হেলায় হারিও না। মাঝে মাঝে মনে হতো, না, এ ঠিক হচ্ছে না, এ অন্যায়। শুধু অমিতোষকেই নয়, এই কোম্পানিকেও আমি প্রতারণা করে চলেছি। তখনই হয়তো ডাক পড়তো চিফ অ্যাকাউন্টেন্টের ঘরে, কিংবা একটা জরুরি কাজ এসে হাজির হতো টেবিলে। নিজেকে অমিত সরকার বলে চালাতে কোনো অসুবিধা হয়নি, কেউ কোনো সন্দেহ করেনি। প্রথম প্রথম সহকর্মীদের মুখে অমিতোষবাবু ডাকটা শুনে চমকে উঠতাম। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। প্রায় ভুলেই গেলাম আমি সুমন্ত সান্যাল। একদিন শুধু একটা বিভ্রাট বাঁধিয়ে বসেছিলাম। পাশের টেবিল থেকে যতীনবাবু ডেকে চলেছেন। আমি শুনতে পাচ্ছি, কিন্তু সাড়া দিচ্ছি না। তিনি উঠে এলেন। কি মশাই, খাট ধ্যান করছেন? যেরকম তন্ময় হয়ে ভাবছেন, কোনো বিশেষ জন না হয়ে যান না। কনগ্র্যাচুলেশনস। আরো 2-1 জন এসে চেপে ধরল। কি অ্যাফেয়ারটা কদিন ধরে চলছে? কত এগোলো? কোথায় কোথায় থাকেন শ্রীমতী? কি করেন? ইত্যাদি। আমি হাসি মুখে চুপ করে রইলাম, অর্থাৎ প্রকারান্তরে জানিয়ে দিলাম তাদের অনুমানই ঠিক। দেখতে দেখতে 3-4 মাস কেটে গেল। চাকরিতে আমার সুনাম হয়েছে, কর্তারা খুশি, কয়েকজন বন্ধুও লাভ করেছি। তারা সত্যিই ভালোবাসেন। সবাই বলা বলি করছেন কিছুদিনের মধ্যেই আমি পাকা তো হবই, সেই সঙ্গে একটা লিফটও পেয়ে যাব। আমারও সেই বিশ্বাস জন্মে গিয়েছিল। ভুলে যেতে বসেছিলাম, যার উপরে দাঁড়িয়ে আছি সেই ভিতটাই তো কাঁচা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। অফিসে পৌঁছতে সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল। হাজিরা খাতায় সই করছি। একজন যুবক পাশে এসে দাঁড়ালো। মুখটা যেন কোথায় দেখেছি। হঠাৎ মা হাতের দিকে নজর পড়তেই শিউরে উঠলাম। একটা ঠান্ডা স্রোত যেন পিঠ বেয়ে নেমে গেল। পরনে ফুল শার্ট, হাতার নিচের দিকটা ফাঁপা, অর্থাৎ কনুই থেকে বাকি অংশটা নেই। জিজ্ঞেস করল, ম্যানেজিং ডিরেক্টরের ঘরটা কোন দিকে? এ যে আমারই মৃত্যুদণ্ড নিয়ে এসেছে সে বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। তবু এমডির ঘরের সামনে নিয়ে গিয়ে
ভিজিটর স্লিপ হাতে দিয়ে নাম লিখতে বললাম। যখন লিখছিল মনে হলো অক্ষরগুলো কালি দিয়ে নয়, আমার বুকের রক্ত দিয়ে লেখা। বেয়ারাকে বলে লোকটিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে এলাম। নিজের চেয়ারে আর বসলাম না। ড্রয়ারে কিছু নিজস্ব কাগজপত্র ছিল, তুলে নিয়ে যাবার উদ্যোগ করছি। যতীনবাবু বললেন, কোথায় যাচ্ছ হে? একটু বেরোচ্ছি দাদা। সেই আমার শেষ বেরিয়ে আসা। আমি জানি সবাই আসো না, প্রমাণ দিতে হবে তো যে ওই হাত কাটা লোকটাই আসল অমিতোষ আর আমি নকল। তাছাড়া আমি যে এতদিন ধরে কর্তৃত্বের সঙ্গে কাজ করেছি, সকলের আস্থা অর্জন করেছি, তার কোনো দাম নেই। হয়তো ওর কোনো দাবি শুনতেন না কর্তৃপক্ষ। আমি যেমন ছিলাম তেমনই থেকে যেতে পারতাম, কিন্তু পারলাম কই? কে যেন ভিতর থেকে আমাকে ঠেলে বের করে দিল। বাড়িতেও টিকতে পারলাম না। কি বলবো মাকে আর বোনকে? আমার চাকরি গিয়েছে, সে বড় লজ্জার কথা। আমি ঠক, ইম্পোস্টার। এতদিন যা গোপন রেখেছি তাই বা বলি কেমন করে? মা টের পেলেন, বুঝতে পারলেন আমার ভিতরে কিসের যেন একটা দ্বন্দ্ব চলছে। আমি ছটফট করছি। একদিন সস্নেহে পিঠে হাত বুলিয়ে জানতে চাইলেন, তোর কি হয়েছে বলতো সুমি, আমাকে বল। কিছু হয়নি মা। তারপর একদিন কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লাম। নানা জায়গায় ঘুরে মধ্যপ্রদেশের জঙ্গলে এসে আশ্রয় নিয়েছি। পেট তো চালাতে হবে। এক কাঠের ব্যবসায়ীর গদিতে চাকরি পেয়েছি। প্রথমে মনে করেছিলাম বাঁচা গেল, এখানে কেউ আমাকে চেনে না, কেউ ধরতেও পারবে না, না পুলিশ না আত্মীয় স্বজন, আমার সেই কোম্পানির লোকজনও না। কিন্তু সকলের হাত থেকে পালালেও নিজের হাত থেকে পালাবো কেমন করে? আপনি তো কত অপরাধী নিয়ে জীবন কাটিয়েছেন, জেনেছেন তাদের নিগুড় জীবন কাহিনী। আমারও সব কথা শুনলেন। এবার বলুন আমি কি করব?